ব্যবসার চোখ ধাঁধানো সাফল্য আমাদের মুগ্ধ করে, কিন্তু সেই সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার জগৎ সম্পর্কে আমরা কতটুকু জানি? যখন একটি দেশের পুরো ব্যাংকিং অবস্থা গুটি কয়েক মানুষের হাতের পুতুলে পরিণত হয়, তখন তার পরিণতি কি হতে পারে? জুন 2024। বাংলাদেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণ বা নন পারফর্মিং লোন ছিল প্রায় 2.11 লাখ কোটি টাকা। কিন্তু ঠিক এক বছরের মাথায় জুন 2025 নাগাদ এ অঙ্কটি লাফিয়ে দাঁড়ায় 5.30 লাখ কোটি টাকায়। মাত্র 12 মাসে খেলাপি ঋণ বেড়েছে অবিশ্বাস্য 3.19 লাখ কোটি টাকা। এর মানে হলো দেশের ব্যাংকগুলো থেকে দেয়া মোট ঋণের 27.09% টাকাই আর কখনো ফিরে আসার সম্ভাবনা নেই। এটি কোনো সাধারণ অর্থনৈতিক মন্দা নয়, এটি একটি সুপরিকল্পিত আর্থিক ডাকাতি। আজ আমরা বিজনেস ম্যানিয়ার এই স্পেশাল ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারিতে প্রবেশ করতে যাচ্ছি বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে গভীর ব্ল্যাক হোলে। আমরা বিশ্লেষণ করব কিভাবে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি কনগ্লোমারেট, বিশেষ করে বেক্সিমকো এবং এস আলম গ্রুপ, সাধারণ মানুষের আমানতের হাজার হাজার কোটি টাকা নিজেদের পকেটে পুরেছে এবং পুরো ব্যাংকিং খাতকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। বাংলাদেশের কর্পোরেট জগতে বেক্সিম গ্রুপ একটি বিশাল নাম। ফার্মা থেকে শুরু করে টেক্সটাইল, সব জায়গাতেই তাদের আধিপত্য। কিন্তু এই আধিপত্যের পেছনের আর্থিক মেরুদণ্ডটি কতটা মজবুত? বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য বলছে বেক্সিমকো গ্রুপের মোট ঋণের পরিমাণ প্রায় 53,040 কোটি টাকা, যার বিশাল একটি অংশই এখনও খেলাপি। কিন্তু সবচেয়ে বেশি বিপর্যয়ের শিকার হয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ব্যাংকিং খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হল একক গ্রাহক ঋণ সীমা। এর অর্থ হল কোনো ব্যাংক তার মোট মূলধনের 25% বেশি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দিতে পারবে না। এটি করা হয় ঝুঁকি কমানোর জন্য। কিন্তু জনতা ব্যাংকের ক্ষেত্রে কি ঘটল? বেক্সিমকো গ্রুপ একা এই ব্যাংক থেকে ঋণ নিয়েছে 23,407 কোটি টাকা, যা ব্যাংকের মূলধনের 25% নয়, বরং অবিশ্বাস্য 410%। নিয়মনীতি তোয়াক্কা না করে কিভাবে একটি প্রতিষ্ঠানকে ব্যাংকের মূলধনের 4 গুণের বেশি টাকা দেওয়া হলো? এর মধ্যে 19,507 কোটি টাকাই ব্যাড লোন বা কুঋণ হিসেবে চিহ্নিত হয়েছে এবং বাকি 3,394 কোটি টাকাও খেলাপির দ্বারপ্রান্তে। শুধু জনতা ব্যাংকই নয়, আইএফআইসি, ন্যাশনাল ব্যাংক, সোনালী, রূপালী, অগ্রণী থেকে শুরু করে ডাচ বাংলা ব্যাংক পর্যন্ত প্রায় প্রতিটি প্রধান ব্যাংকই বেক্সিমকো গ্রুপের ঋণের জালে আটকা পড়েছে। জনতা ব্যাংকের মূলধন ঘাটতি গিয়ে দাঁড়িয়েছে 33,921 কোটি টাকায়। একসময় লাভজনক এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি আজ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। এটি শুধু একটি প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়, এটি ছিল রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রক সংস্থাগুলোর চরম ব্যর্থতা এবং রাজনৈতিক প্রভাব খাটানোর এক নগ্ন দৃষ্টান্ত। বেক্সিমকো যদি হয় নিয়মনীতি ভাঙার উদাহরণ, তবে এস আলম ব্যাংকিং খাতে যা করেছে তা বিশ্বের অর্থনৈতিক ইতিহাসেই বিরল। একটি নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের পক্ষে দেশের 7টি ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়াটা শুধু অস্বাভাবিক নয়, আন্তর্জাতিক ব্যাংকিং স্ট্যান্ডার্ডে এটি সম্পূর্ণ অভাবনীয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক থেকে শুরু করে সোশ্যাল ইসলামী ব্যাংক, এই 7টি ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। আর এর ফলাফল কি হয়েছে? বাংলাদেশ ব্যাংক এবং ফিল্ড ইনভেস্টিগেশনের তথ্য মতে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকেই প্রায় 75,000 কোটি টাকা বের করে নেওয়া হয়েছে। কিভাবে? আসুন পদ্ধতিটি বুঝি। এস আলম গ্রুপ তাদের সাবসিডিয়ারি এবং বেনামি কোম্পানি যেমন জামান সিন্ডিকেট, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট প্যালেসের নামে ভুয়া বা কাগজে ঋণ তৈরি করত। এই টাকাগুলোর একটি বড় অংশ চলে যেত সরাসরি এস আলমের অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। এখানে শেষ নয়, অর্থ পাচারের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে লেটার অব ক্রেডিট বা এলসিকে। উদাহরণস্বরূপ এসএস পাওয়ার লিমিটেডের নামে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপিটাল মেশিনারি আমদানির কথা বলে 2019 থেকে 2023 সালের মধ্যে $815.78 মিলিয়ন বা প্রায় 10,000 কোটি টাকা দেশের বাইরে পাচার করার অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে এই গ্রুপের ডিরেক্ট এবং ইনডিরেক্ট ঋণের পরিমাণ প্রায় 2.25 লাখ কোটি টাকা। এর বড় একটি অংশ পাচার হয়েছে বলে অভিযোগ, যদিও এস আলম গ্রুপ এই অভিযোগগুলো অস্বীকার করে দাবি করছে যে তাদের কোনো ঋণ খেলাপি ছিল না এবং এই 2.25 লাখ কোটি টাকার অঙ্কটি সম্পূর্ণ কাল্পনিক। কিন্তু বাস্তবতা হলো 2025-26 সালের দিকে এসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে শুরু করেছে এবং লন্ডনে তাদের নামে প্রায় 30 মিলিয়ন পাউন্ডের সম্পত্তির খোঁজ মিলেছে। একটি দেশের সাধারণ মানুষের জমানোর টাকা কিভাবে সিস্টেমের লুপহোল ব্যবহার করে ব্যক্তিগত সাম্রাজ্য গড়ে তুলতে পাচার হয়ে গেল, এটি তার একটি ভয়ঙ্কর মাস্টার ক্লাস। আপনি হয়তো ভাবছেন, এত বড় অঙ্কের টাকা যখন ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছে তখন অডিট ফার্ম বা রেগুলেটররা কি করছিল? এখানে আসে আর্থিক জালিয়াতির সবচেয়ে চতুর কৌশল, লোন শিফটিং বা ঋণ স্থানান্তর। ধরা যাক এস আলম গ্রুপ ব্যাংক থেকে 1,000 কোটি টাকা ঋণ নিয়েছে। যখন সে ঋণ শোধ করার সময় ঘনিয়ে আসে এবং খেলাপি হওয়ার ঝুঁকি তৈরি হয়,
তখন তারা সম্পূর্ণ একটি নতুন কাগজে প্রতিষ্ঠানের নামে, ধরা যাক নাবিল গ্রুপের মাধ্যমে আরেকটি নতুন ঋণের আবেদন করে। ইসলামী ব্যাংকের মতো ব্যাংকগুলো থেকে নাবিল গ্রুপের নামে হাজার হাজার কোটি টাকার ফোর্সড লোন বা বাধ্যতামূলক ঋণ তৈরি করা হয়। সেই নতুন ঋণের টাকা দিয়ে এস আলম তাদের পুরনো ঋণের কিস্তি পরিশোধ দেখায়। কাগজে কলমে মনে হবে ব্যাংকের ঋণ নিয়মিত পরিশোধ হচ্ছে, কিন্তু বাস্তবে ব্যাংকের ভল্ট থেকে নতুন টাকা বের হয়ে যাচ্ছে পুরনো ঋণের গর্ত ভরাট করতে। এভাবেই সাধারণ আমানতকারীদের টাকা ব্যবহার করে একটি বিশাল পঞ্জি স্কিমের মতো কাঠামো তৈরি করা হয়েছিল পুরো ব্যাংকিং ব্যবস্থার ভেতরে। হাজার কোটি টাকার এই লুটের সরাসরি ভুক্তভোগী কারা? আমি, আপনি এবং দেশের লাখ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। 2026 সালে এসে বাংলাদেশ ব্যাংক যখন এই বিশৃঙ্খলা ঠেকাতে নতুন সুদের হার বা রেফারেন্স রেটস চালু করল এবং ঋণের মেয়াদ 90 দিনে নামিয়ে আনলো, তখন রাতারাতি আরও হাজারো ঋণ কাগজে কলমে খেলাপি হয়ে গেল। ব্যাংকগুলোতে দেখা দিল চরম তারল্য সংকট। ব্যাংকে টাকা নেই, এর মানে হলো দেশের সত্যিকারের উৎপাদনশীল খাত যেমন গার্মেন্টস, টেক্সটাইল বা রিয়েল এস্টেট, যারা আসলে ব্যবসা করে দেশের অর্থনীতি সচল রাখতে চায়, তারা ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ পাচ্ছে না। ব্যাংকের কাছে টাকা না থাকায় ট্রেজারি বন্ডের ইল্ড বেড়ে যাচ্ছে, যার ফলে বেসরকারি খাতে বিনিয়োগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বড় বড় কনগ্লোমারেটগুলো হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে বা সম্পদ তৈরি করেছে, আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে চরম মূল্যস্ফীতি আর বেকারত্বের মাধ্যমে। বাংলাদেশের ব্যাংকিং খাতের এই ব্ল্যাক হোল একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর রাজনৈতিক প্রশ্রয়, রেগুলেটরি বডির অন্ধত্ব এবং কর্পোরেট লোভ, এই তিনের মিশ্রণে তৈরি হয়েছে 5,30,000 কোটি টাকার এই পাহাড়। ব্যাক্সিমকো এবং এস আলম গ্রুপের এই কাহিনী শুধু দুটি প্রতিষ্ঠানের গল্প নয়, এটি প্রমাণ করে যে যখন একটি দেশের অর্থনীতি কোটি কয়েক মানুষের সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে যায়, তখন কোনো নীতি, কোনো আইনই সে পতন ঠেকাতে পারে না। এখন দেখার বিষয়, বর্তমান প্রশাসন এই বিশাল খেলাপি ঋণ উদ্ধারে কি পদক্ষেপ নেয়, নাকি এই ব্ল্যাক হোল পুরো দেশের অর্থনীতিকে গিলে খাবে? আপনাদের কি মনে হয়, বাংলাদেশের ব্যাংকিং খাত কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে, নাকি দেশের সাধারণ আমানতকারীদের টাকা চিরতরে হারিয়ে যাবে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, কারণ এই পেছনের গল্পগুলো দেশের প্রতিটি মানুষের জানা প্রয়োজন। সাবস্ক্রাইব করুন বিজনেস ম্যানিয়াতে, কারণ ব্যবসার পেছনের আসল সত্য আমরাই তুলে আনি। দেখা হবে পরবর্তী ইনভেস্টিগেশনে।